প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি প্রত্যাশা করছি তোমরা আল্লাহ তাআলার রহমতে ভালো আছো, আর আমিও তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। কোভিড-19 তথা করোনা ভাইরাসের এই ক্রান্তি লগ্নে শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্ব জুড়ে শিক্ষার্থীদের লেখাপড়া যেন স্থবির হয়ে পড়েছে। এমত অবস্থায় শরীয়তপুরের মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ তোমাদের জন্য আরো পূর্বে থেকে আয়োজন করে আসছে অনলাইন ভার্চুয়াল ক্লাস। এজন্য সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। সেই সাথে তোমরা যারা সার্বক্ষণিকভাবে আমাদের সঙ্গে অনলাইন ক্লাসের সাথে যুক্ত রয়েছো, অনলাইন পরীক্ষার সঙ্গে যুক্ত রয়েছো, তোমাদেরকেও আমি আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বরাবরের ন্যায় আজকেও আমি তোমাদের মাঝে এসে হাজির হয়েছি নবম শ্রেণীর রসায়ন নিয়ে। প্রথমে আমরা পরিচিত হয়ে নেই। আমি ফরহাদ হোসাইন, প্রভাষক, রসায়ন, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ, শরীয়তপুর। আমাদের আজকের পাঠ পরিচিতি হলো শ্রেণী নবম, বিষয় রসায়ন, অধ্যায় চতুর্থ, পর্যায় সারণী। তোমাদের জ্ঞাতার্থে আমি একটু বলে রাখি, এর আগেও আমি এই অধ্যায়ের উপরে একটি পূর্ণাঙ্গ ক্লাস নিয়েছি। আজকে দ্বিতীয় ক্লাস। আশা করছি আজকের ক্লাসটা তোমাদের পূর্বের ন্যায় আরো বেশি ভালো লাগবে। তো চলো আর কথা নয়, এবার আমরা মূল ক্লাসে প্রবেশ করি। আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত এই অধ্যায়ের মানচিত্র অর্থাৎ রসায়নের মানচিত্র পর্যায় সারণী আমরা পর্দায় দেখতে পাচ্ছি। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি তা হলো অবস্থান্তর মৌল। আজকে আমি তোমাদেরকে অবস্থান্তর মৌল নিয়ে কিছু কথা বলবো। এই যে পর্যায় সারণীর এই যে অবস্থান্তর মৌল বাদে আমরা ক্ষার ধাতু, মৃৎক্ষার ধাতু, মুদ্রা ধাতু, 11 নম্বর গ্রুপে রয়েছে মুদ্রা ধাতু, চ্যালকোজেন মৌল, নিকোটোজেন মৌল, হ্যালোজেন মৌল, নিষ্ক্রিয় গ্যাস। এই বিষয় নিয়ে আমরা গত ক্লাসে বিস্তারিত আলোচনা করেছিলাম। আমি বলেছিলাম অবস্থান্তর মৌলের উপর একটা পূর্ণাঙ্গ ক্লাস নিব, আর আজকেই সেই ক্লাসটি আমরা নিতে যাচ্ছি। তো যাই হোক, আমরা অবস্থান্তর মৌল চিনব সাধারণত এই পর্যায় সারণীর এই যে 3 নাম্বার গ্রুপ দেখতে পাচ্ছি, 3 নং গ্রুপ, স্ক্যান্ডিয়াম থেকে টাইটেনিয়াম, ভ্যানেডিয়াম অর্থাৎ 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 এবং 12 নাম্বার গ্রুপের জিঙ্ক বাদে অন্য মৌলগুলো অর্থাৎ 3 থেকে 12 শুধুমাত্র জিঙ্ক বাদে, 3 নং গ্রুপের স্ক্যান্ডিয়াম বাদে, 12 নং গ্রুপের জিঙ্ক বাদে বাকি মৌলগুলো অবস্থান্তর মৌল। আজকে আমরা শিখব একটা অবস্থান্তর মৌল আমরা কিভাবে চিনব, অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্যগুলো কি কি। তো চলো আমরা অবস্থান্তর মৌল সম্পর্কে একটু জেনে নেই। আমরা শুরুতে দেখতে পাচ্ছি যে পর্যায় তালিকায় আমরা মাউস পয়েন্টারে দেখতে পাচ্ছি যে পর্যায় তালিকায় ডি ব্লক মৌল সমূহ যাদের সুস্থিত আয়নে ডি অরবিটাল, যাদের সুস্থিত আয়নে ডি অরবিটাল ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে অর্থাৎ আংশিকভাবে পূর্ণ থাকে, তাদেরকে অবস্থান্তর মৌল বলে। এই যে পর্যায় তালিকায় ডি ব্লক মৌল সমূহ যাদের সুস্থিত আয়নের ডি অরবিটাল ইলেকট্রন দ্বারা আংশিকভাবে পূর্ণ থাকে, তাদেরকে অবস্থান্তর মৌল বলে। এই যেখানে আমরা দেখতে পাচ্ছি যে টাইটেনিয়াম, ভ্যানেডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল ও কপার এরা কিন্তু প্রথম অবস্থান্তর সিরিজের মৌল, অর্থাৎ এক কথায় এরা অবস্থান্তর মৌল। নবম দশম শ্রেণীর ক্ষেত্রে এই অবস্থান্তর মৌলগুলো সাধারণত এই কয়টা জানলেই চলবে, অর্থাৎ টাইটেনিয়াম, ভ্যানেডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল ও কপার। এই কয়েকটা মৌল থেকেই আমাদের চলে আসে
সবসময় যে অবস্থান্তর মৌল নিচের কোনটি অথবা নিচের কোনটি অবস্থান্তর মৌল এবং কেন ব্যাখ্যা করো, আমরা এই বিষয়গুলো সহজেই ব্যাখ্যা দিতে পারবো। তোমাদের ফার্স্ট কাজ হলো তোমরা আগে একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করবা। ইলেকট্রন বিন্যাস করার পর ওই মৌলের স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাস করবা। স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাস করার পর যদি আমরা ডি অরবিটালটা দেখতে পাই যে D1 থেকে D9 এদের যে কোনো একটি ইলেকট্রন অবস্থান করেছে, হতে পারে সেটি D1, হতে পারে D2, হতে পারে D3, হতে পারে D4, হতে পারে D5, হতে পারে D6, হতে পারে D7, হতে পারে D8, হতে পারে D9। অর্থাৎ D1 থেকে D9 এদের যে কোনো এক ধরনের ইলেকট্রন থাকলেই সেটিকে আমরা অবস্থান্তর মৌল বলবো। আমি আবারও তোমাদের সচেতনতার জন্য বলছি, মৌলের ডি অরবিটালে না, মৌলের স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাসে D1 থেকে D9 ইলেকট্রন থাকলে তখন ওই মৌলটিকে আমরা অবস্থান্তর মৌল বলবো। আর অবস্থান্তর মৌলের উদাহরণ হিসেবে আমরা এই কতিপয় উদাহরণগুলো আমরা একটু জেনে রাখবো। এই মৌল উদাহরণগুলো জানলে আমাদের হয়ে যাবে। আর অবস্থান্তর মৌলের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে সর্ববহিস্থ শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস হয় NS 1 থেকে 2, N-1, D 1 থেকে 9। এখানে একটু ভুল হয়েছে, 1 থেকে 10 না, 1 থেকে 9 হবে। NS 1 থেকে 2, N-1, D 1 থেকে 9 হবে, 10 নয়, D1 থেকে 9। এটি হচ্ছে অবস্থান্তর মৌলের সাধারণ ইলেকট্রন বিন্যাস। এই অবস্থান্তর মৌলের মধ্যে প্রথম মৌল টাইটেনিয়াম। স্ক্যান্ডিয়াম তো অবস্থান্তর মৌল নয়, কারণ স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে স্থিতিশীল আয়ন স্ক্যান্ডিয়াম 3+ আয়নের ক্ষেত্রে কোনো ইলেকট্রন থাকে না ডি অরবিটালে, D0 থাকে, যার কারণে এটি অবস্থান্তর মৌলের সংজ্ঞার পরিপন্থী হয়ে যায়। আবার জিঙ্কও কিন্তু অবস্থান্তর মৌল না, কপারের পরে আসে জিঙ্ক, জিঙ্কও অবস্থান্তর মৌল না, কারণ জিঙ্কের ক্ষেত্রেও সর্ববহিস্থ শক্তি স্তরে স্থিতিশীল আয়নের ক্ষেত্রে D10 ইলেকট্রন থাকে, অর্থাৎ 10টি ইলেকট্রন থাকে, যা অবস্থান্তর মৌলের সংজ্ঞার পরিপন্থী। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে স্ক্যান্ডিয়াম এবং জিঙ্ক এই দুটি মৌল অবস্থান্তর মৌল নয়। এই দুটি মৌল বাদে টাইটেনিয়াম, ভ্যানেডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল ও কপার, এই যে আমরা কতগুলো মৌল দেখতে পাচ্ছি, এই কিছু মৌল তোমরা মনে রাখবে এবং টেকনিক জানলে যে সাধারণ ইলেকট্রন বিন্যাস করার পর তার স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাস করে আমি যদি D1 থেকে D9 ইলেকট্রনিক কাঠামো থাকে তাহলে তাকে আমরা অবস্থান্তর মৌল নামে অভিহিত করব। এখানে টাইটেনিয়ামকে অবস্থান্তর মৌল, প্রথম অবস্থান্তর মৌলের নাম হচ্ছে টাইটেনিয়াম। একে বিস্ময়কর মৌল বলা হয়, অর্থাৎ ওয়ান্ডার মেটাল বলে, অর্থাৎ বিস্ময়কর মৌল বলা হয়। তো যাই হোক, তোমরা এটা মনে রাখবে। তাহলে আধুনিক কালে NS2, N-1, D9 ধরা হয় না, তবে NS ক্রোমিয়াম এবং কপারের প্রথম অবস্থান ছিল এই দুটি মৌলের ক্ষেত্রে NS 1 থেকে 2, N-1, D 1 থেকে 10 এই কথাটা না বলে D 1 থেকে 9 এই কথাটি প্রযোজ্য হবে। তো যাই হোক, তোমরা অবস্থান্তর মৌলের ব্যাপারটা বুঝছো। এবার তোমাদের অনেক সময় অনুধাবনমূলক প্রশ্নে আসে অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্যগুলো কি। অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্যগুলো হলো, আমরা দেখতে পাচ্ছি যে অবস্থান্তর মৌল সমূহ পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করে, এরা প্রভাবক রূপে ক্রিয়া করে। নাম্বার 3, জটিল আয়ন গঠন করে। নাম্বার 4, রঙিন যৌগ গঠন করে। এবং নম্বর 5, প্যারা চৌম্বকত্ব ধর্ম প্রদর্শন করে। এই ছিল অবস্থান্তর মৌল সমূহের অতি গুরুত্বপূর্ণ 5টি বৈশিষ্ট্য। এই 5টি বৈশিষ্ট্য তোমরা খুব মনোযোগ দিয়ে মেমোরাইজ করবে বুঝে বুঝে। এগুলো অনেক সময় খতে চলে আসে এবং MCQ-তে চলে আসে। এবার আমরা পরবর্তী পেজে চলে যাই। পর্যায় সারণীতে পর্যায় এবং গ্রুপ বের করার নিয়ম। প্রথমেই আমরা পর্যায় বের করব। পর্যায় বের করার নিয়ম হলো একটা, অর্থাৎ কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের সবচেয়ে বাহিরের প্রধান শক্তি স্তরের নম্বরই হলো ওই মৌলের পর্যায় নম্বর। এই কথার অর্থ হলো
আমরা প্রথমে একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করব, ওই মৌলের ইলেকট্রন বিন্যাস করার পর সর্বোচ্চ শক্তি স্তর যত পাবো তার পর্যায় হবে তত। যেমন লিথিয়াম, এর ইলেকট্রন বিন্যাস 1s2 2s1, এর সর্বোচ্চ শক্তি স্তর হলো 2, অর্থাৎ এটি পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায়ের মৌল। একইভাবে যদি আমরা পটাশিয়ামের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2 3p6 4s1, অর্থাৎ পটাশিয়ামের ম্যাক্সিমাম কোয়ান্টাম সংখ্যা তথা ম্যাক্সিমাম ও বা সর্বোচ্চ শক্তি স্তর হলো 4। এ কারণে পটাশিয়াম পর্যায় সারণীর চতুর্থ পর্যায়ের মৌল, অর্থাৎ 4 নং পর্যায়ের মৌল। আশা করি শিক্ষার্থী বন্ধুরা এমনই ভাবে তোমরা যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় বের করতে পারবে। এবার গ্রুপ নির্ণয়ের পালা। এবার চলো গ্রুপ আমরা দেখে আসি। প্রথমে দেখতেছি গ্রুপ নম্বর বের করার নিয়ম। নিয়ম 1, এর মোট 3টা নিয়ম রয়েছে, অর্থাৎ গ্রুপ বের করার 3টি নিয়ম রয়েছে। তার মধ্যে নিয়ম 1, কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের বাহিরের প্রধান শক্তি স্তরে যদি শুধুমাত্র s অরবিটাল থাকে, s অরবিটালের আগের প্রধান শক্তি স্তরে যদি d অরবিটাল না থাকে, তাহলে s অরবিটালে যতটি ইলেকট্রন থাকবে ওই সংখ্যাটাই তার গ্রুপকে নির্দেশ করে। যেমন আমরা দেখতে পাচ্ছি হাইড্রোজেন 1s1, অর্থাৎ s এর আগে অন্য কোনো d অরবিটাল নেই, কাজেই s অরবিটালের মাথায় যে একটি ইলেকট্রন রয়েছে এই একটা ইলেকট্রনই তার গ্রুপ নির্দেশ করে, অর্থাৎ হাইড্রোজেন পর্যায় সারণীর 1 নং গ্রুপের মৌল। এবার আমরা নিয়ম 2 অনুসরণ করি। আমরা নিয়ম 2 এর মধ্যে দেখতে পাচ্ছি যে কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের বাহিরের প্রধান শক্তি স্তর যদি শুধু sp অরবিটাল থাকে, তবে ওই sp অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যার সাথে 10 যোগ করলে যে সংখ্যা পাওয়া যায় ওই সংখ্যাই হলো ওই মৌলের গ্রুপ নম্বর। অর্থাৎ তোমরা একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করার সময় যদি একই শক্তি স্তরে s অরবিটালও পাও p অরবিটালও পাও, তাহলে s এবং p এই দুইটার মধ্যে যতটি ইলেকট্রন রয়েছে টোটাল ইলেকট্রনের সাথে মোট 10 যোগ করলে যে সংখ্যাটা পাওয়া যায় ওইটাই ওই গ্রুপের ওই মৌলের গ্রুপ সংখ্যা নির্দেশ করে। যেমন বোরনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p1। এখানে দেখো একই শক্তি স্তর 2s 2p 2 2, একই শক্তি স্তরে ইলেকট্রন s এবং অরবিটাল s এবং p থাকায় s এবং p এর মোট ইলেকট্রন সংখ্যা হলো 2 যোগ 1 = 3, এর সাথে 10 যোগ = 13 নং গ্রুপের মৌল, অর্থাৎ বোরন 13 নং গ্রুপের মৌল। এরপরে আমরা পরবর্তী ধাপে চলে যাই। নিয়ম 3, কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে সবচেয়ে বাহিরের প্রধান শক্তি স্তরে যদি s অরবিটাল থাকে এবং আগের প্রধান শক্তি স্তরে যদি d অরবিটাল থাকে, তবে s অরবিটাল ও d অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যাই হবে তার গ্রুপ। আমি আবারও বলছি, কোন একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করতে গিয়ে তোমরা দেখতে পেলে সর্ববহিস্থ শক্তি স্তরে s অরবিটাল রয়েছে এবং s অরবিটালের আগের প্রধান শক্তি স্তরে d অরবিটাল রয়েছে, তাহলে d এবং h এর মাথায় যতগুলো ইলেকট্রন থাকে সবগুলোর যোগফলই হচ্ছে তার নির্ণায়ক গ্রুপ। তাহলে আমরা দেখতে পাচ্ছি আয়রন 1s2 2s2 2p6 3s2 3p6 3d6 4s2, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে বাহিরের শক্তি স্তর হলো s অরবিটাল, আবার s অরবিটালের আগে d অরবিটাল রয়েছে, কাজেই এর গ্রুপ হবে d এবং s এর মোট ইলেকট্রন সংখ্যা 6 যোগ 2 = 8 নং গ্রুপের মৌল। এমনই ভাবে আমরা 118টা মৌলের পর্যায় এবং গ্রুপ নির্ণয় করতে পারি। তো চলো আমরা একটু এক্সারসাইজে চলে যাই, পর্যায় এবং গ্রুপ নির্ণয়। দেখো পটাশিয়াম সর্বোচ্চ শক্তি স্তর 4, এ কারণে এটি চতুর্থ পর্যায়ের মৌল। সর্বশেষ শক্তি স্তরে s অরবিটাল রয়েছে, একটি ইলেকট্রন থাকায় এটি 1 নং গ্রুপের মৌল।
আবার আয়রনের ক্ষেত্রে সর্বোচ্চ শক্তি স্তর 4, এজন্য পর্যায় 4। সর্বোচ্চ শক্তি স্তরে এস অরবিটাল রয়েছে, এস অরবিটালের আগে ডি অরবিটাল রয়েছে, কাজে 6 যোগ 2 8 নং গ্রুপ হবে। এরপর আসুন নিকেল, সেম চতুর্থ পর্যায় 8 যোগ 2 10 নং গ্রুপের মৌল। জিঙ্ক চতুর্থ পর্যায়ের 10 যোগ 2 12 নং গ্রুপের অন্তর্ভুক্ত মৌল। হিলিয়াম পর্যায় সারণীর প্রথম পর্যায়ের 18 নং গ্রুপের মৌল। আর শুধুমাত্র এই হিলিয়ামটা একটু ব্যতিক্রম, কারণ হচ্ছে হিলিয়ামের নিয়ম অনুযায়ী এটি 2 নং গ্রুপে ক্ষার ধাতুর সাথে অবস্থান করার কথা, কিন্তু অপ্রিয় হলেও কথা সত্য যে হিলিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে গ্রুপ নির্ণয় করা যায় না, কারণ হিলিয়ামের যে ভৌত ধর্ম রয়েছে, হিলিয়ামের যে রাসায়নিক ধর্ম রয়েছে, এই ভৌত ধর্ম রাসায়নিক ধর্ম 2 নং গ্রুপের মৌলগুলোর ধর্মের সাথে কোন রূপ মিলে না। এটি মিলে যায় 18 নং গ্রুপের নিষ্ক্রিয় গ্যাস নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন এবং অর্গানিসন এদের সাথে মিলে যায়। এ কারণে হিলিয়ামকে পর্যায় সারণীর 18 নং গ্রুপে স্থান দেওয়া হয়েছে, প্রথম পর্যায়ের 18 নম্বর গ্রুপের। এরপর আমরা আসি জার্মেনিয়াম। জার্মেনিয়ামের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে চতুর্থ পর্যায়ের মৌল এবং একই শক্তি স্তরে এসও আছে, পিও আছে, কাজে 2 যোগ 2 যোগ 2 যোগ 10 14 নং গ্রুপের মৌল। এমনই ভাবে তোমরা যে কোনো মৌলের পর্যায় এবং গ্রুপ নির্ণয় করতে পারবে। এরপরে আমরা চলে যাই আরো প্র্যাকটিস সেশন, অর্থাৎ এস ব্লক মৌলের ক্ষেত্রে আমি এক্ষেত্রে তোমাদেরকে এস ব্লক, পি ব্লক, ডি ব্লক এবং এফ ব্লক এই সম্পর্কে আমি তোমাদেরকে একটু বিস্তারিত বলবো। এস ব্লক মৌল কি, পি ব্লক মৌল কি, ডি ব্লক মৌল কি এবং এফ ব্লক মৌল কি। এস ব্লক মৌল হচ্ছে কোন মৌলের ইলেকট্রন বিন্যাস কালে সর্ববহিস্থ শক্তি স্তরে সর্বশেষ ইলেকট্রনটি যদি এস অরবিটালে প্রবেশ করে তবে তাকে এস ব্লক মৌল বলে। সর্বশেষ ইলেকট্রন যদি পি তে প্রবেশ করে তবে তাকে পি ব্লক মৌল বলে। সর্বশেষ ইলেকট্রন যদি ডি তে প্রবেশ করে তবে তাকে ডি ব্লক মৌল বলে। সর্বশেষ ইলেকট্রন যদি এফ এ প্রবেশ করে তবে তাকে এফ ব্লক মৌল বলে। তো আমরা প্রথমে এস ব্লক মৌলের কথাই দেখি। দেখো, সোডিয়ামের সর্বশেষ ইলেকট্রন এস অরবিটালে প্রবেশ করেছে, পটাশিয়ামেরটাও এস এ প্রবেশ করেছে, ম্যাগনেসিয়ামেরটাও এস এ প্রবেশ করেছে, ক্যালসিয়ামেরটাও এস এ প্রবেশ করেছে, আবার স্ট্রনশিয়ামেরটাও এস এ প্রবেশ করেছে। তাহলে সর্বশেষ ইলেকট্রন যদি এস অরবিটালে প্রবেশ করে তবে তাকে এস ব্লক মৌল বলে। এই এস ব্লক মৌলের ক্ষেত্রে এস অরবিটালে যতটি ইলেকট্রন থাকে ওইটাই তার গ্রুপ বোঝায়। দেখো, তৃতীয় পর্যায়ের 1 নং গ্রুপের মৌল, চতুর্থ পর্যায়ের 1 নং গ্রুপ, তৃতীয় পর্যায়ের 2 নং গ্রুপ, চতুর্থ পর্যায়ের 2 নং গ্রুপ, পঞ্চম পর্যায়ের 2 নং গ্রুপ। একইভাবে পি ব্লক মৌলের ক্ষেত্রেও একই শক্তি স্তরে এস এবং পি থাকবে, এস যোগ পি যোগ 10 ইকুয়াল টু যা হবে তত নং গ্রুপ। একইভাবে তোমরা ডি ব্লকটাও একটু দেখতে পারো, স্ক্যান্ডিয়াম, আয়রন, কপার, মলিবডেনাম। দেখো, সর্বোচ্চ শক্তি স্তর তার পর্যায় বোঝায়, আর ডি ব্লক মৌলের ক্ষেত্রে ডি এবং এস এই দুইটা যোগফলই তার গ্রুপ বোঝায়। যেমন 1 যোগ 2 3 নং গ্রুপ, 6 যোগ 2 8 নং গ্রুপ, 10 যোগ 1 11 নং গ্রুপ, 5 যোগ 1 6 নং গ্রুপ। এরপরে আমরা, এই ছিল আমাদের পর্যায় সারণী, পর্যায় এবং অবস্থান, পর্যায় এবং গ্রুপ নির্ণয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমরা যে বিষয়টা তোমরা শিখতে পেরেছো সেটি হচ্ছে পর্যায় সারণীতে কারা অবস্থান্তর মৌল, সেই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। কারা এস ব্লক মৌল, কারা পি ব্লক মৌল, কারা ডি ব্লক মৌল, কারা এফ ব্লক মৌল, এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। সেই সাথে তোমরা বুঝতে পেরেছো অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্যগুলো এবং সেই সাথে 118টা মৌল পর্যায় সারণীর কোন পর্যায়ে কোন গ্রুপে অবস্থিত তার নিয়মাবলী এবং অনেকগুলো আমরা উদাহরণ দেখেছি। এবার আমি তোমাদেরকে বাড়ির কাজ দেব। এই বাড়ির কাজগুলো তোমরা বাসায় করে নির্দিষ্ট কমেন্টস বক্সে তোমরা কমেন্টস করবে। আমি শতভাগ চেষ্টা করব তোমাদের কমেন্টস গুলো লক্ষ্য করে এর সঠিক উত্তরটা আপলোড করে দেওয়ার জন্য। তো দেখো, পর্যায় সারণীর মূল ভিত্তি ইলেকট্রন বিন্যাস যুক্তি সহ বিশ্লেষণ করো। অর্থাৎ তোমরা কি করবা, পর্যায় সারণীর মূল ভিত্তি ইলেকট্রন বিন্যাস এটা যুক্তি দেওয়ার সময় তোমরা
পর্যায় সারণীর পর্যায় এবং গ্রুপের যে 3টা নিয়ম রয়েছে, এই 3 নিয়মের 3টা মৌলের ইলেকট্রন বিন্যাস করবে, 3 নিয়মের 3টা মৌলের ইলেকট্রন বিন্যাস করে পর্যায় এবং গ্রুপ নির্ণয় করবে এবং পরিশেষে বলবে অতএব দেখা যাচ্ছে যে পর্যায় সারণীতে প্রত্যেকটি মৌলের অবস্থান তথা পর্যায় এবং গ্রুপ নির্ণয় করা হয় ইলেকট্রন বিন্যাসের সাহায্যে। অর্থাৎ ইলেকট্রন বিন্যাস ব্যতীত কোনো পর্যায় এবং গ্রুপ পর্যায় সারণীতে বের করা সম্ভব নয়। কাজেই বলা যায় পর্যায় সারণীর মূল ভিত্তি ইলেকট্রন বিন্যাস। এমনই ভাবে তোমরা বারের কাজটি সম্পন্ন করবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আর নয়, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।